অনেক আছে কর্মচারী পিয়ন শুদ্ধ ভাষা বলে, ওই অফিসের বস বরং ঐক্যতায় আঞ্চলিক ভাষা থেকে বেরিয়ে না এসে বলে। আর আরেকটা জিনিস, আঞ্চলিক ভাষা কিন্তু কখনো দোষণীয় না, নিন্দনীয়ও না। আমরা অনেক হাসাহাসি করে না, শাহাবুদ্দিন ওই কিশোরগঞ্জের ভাষা বলতো, আব্দুল হামিদ বলতো, এটা কোনো মতেই দোষের না। আমি যে রাশিয়ার লোক যদি রাশিয়ান ভাষায় বলে, আমেরিকার লোক যদি ইংরেজি বলে, ওই ইংরেজি কত রকমের কলোকিয়াল ব্যাপার আছে, তো ওইটাকে আমি দোষ মনে করতেছি না। কিন্তু কেউ যদি নোয়াখালীর ভাষায় বলবো, আমরা তারে দোষ মনে করি, এটা কিন্তু দোষ না, বরং সে সাবলীল তার ওই মায়ের ভাষা বলার জন্য, এটা অনারেবল, সম্মানজনক। কিন্তু যখন আমি অন্য এলাকার কারোর সাথে কমিউনিকেট করতে যাব, যখন সে আমার ভাষাটা বুঝবে কিনা সংশয় থাকে, সেইখানে আমরা মান বাংলা বা প্রমিত বাংলার চেষ্টা করা উচিত। সেইখানে যদি না পারি, সেইটা হলো ব্যর্থতা। রাজনৈতিক নেতারা দেখবেন এরা এত চতুর, জন এলাকায় যে ওই এলাকার ভাষায় কথা বলে বক্তৃতা দেয়, তার এলাকায় যখন পল্টনের মঞ্চে দেয়, তখন কিন্তু আবার মান ভাষা বলার চেষ্টা করে। কখনো কখনো পারা যায় না। আমার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাবায় রাখতে পারবা না, তারা ওই আঞ্চলিক কিন্তু শক্তিশালী, দাবিয়ে রাখতে পারবা না বললে যে ভাবে আসছে, দাবায় রাখতে পারবা না, সেটা কিন্তু আরো শক্তিশালী হয়। ওই ইমপ্রেশনটা, ভিতরের রাগ, ক্ষোভ, অভিমান, ভালোবাসা, আদেশ, নির্দেশ, উপদেশ, এগুলো আরো তীব্রভাবে দেওয়া যায়। তা আঞ্চলিক ভাষা কিন্তু দোষের না, আমরা যেটা মনে করি। এখন সাধারণ গদ্যে আঞ্চলিক ভাষা সাধারণত না লেখা, সংলাপ অন্য জায়গায় লিখে। কিন্তু পদ্যে যে জিনিসটা হয়, যে আমি ভাত খাবো, এটা হলো গদ্য। কিন্তু পদ্যে বা গানে বা ছড়ায় এটা উল্টে দেওয়া যায় ইচ্ছা মতো, কারণ আমার টার্গেট থাকে এর সঙ্গে ছন্দ বা একটা রিদম যোগ করা। তাহলে আমি খাবো ভাত, হ্যাঁ, তো লিখতে পারি খাবো আমি ভাত, লিখতে পারি। কিন্তু খাবো আমি ভাত কখনো গদ্যে হয় না। কখনো কখনো ক্রিয়া আগে দিয়ে আমরা বাক্যটা লিখি বটে, যে আজকে সে স্কুলে যাবে না, পড়তেও বসবে না, হ্যাঁ, খাবেও না সময় মতো, ওই যে খাবেও না কিন্তু আগে নিয়ে ওই রিদমটা রাখার জন্য গদ্য কখনো ব্যবহার করা যায়। এটার জন্য ওরকম স্বতঃসিদ্ধ নিয়ম নাই। বাট লেখক যখন তার ওই বোধটা তৈরি হয়, সে বুঝবে যে আমি পরপর দুইটা ক্রিয়া শেষে বললাম, আর একটা ক্রিয়া আগে দিয়ে আমি পাঠকের মনোটোনাস, ক্লান্তি ভাবটা দূর করার জন্য চেষ্টা করলাম। এটা কৃতিত্বের সাথে ব্যবহার করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা না। আবার এই যে এর বানান অ্যাডভোকেট বলছে, এখানে সমস্যা আছে কি, মানে অয় জফলা না, এ জফলায় না দিয়ে অ জফলায় আকার দেয়াটা বাংলা একাডেমির বানান বিধিতে আছে, কিন্তু নিজের নামটা কিন্তু একাডেমি এ দিয়ে আছে, জফলাও নাই, এ দিয়ে আছে। ওই যে সংসদে পাশ হয়েছে এই হাসে, কিন্তু সাধারণত বলা হয়েছে এ উচ্চারণটা অয় জফলায় আকার দেওয়ার কথা, এটা হলো নিয়ম। আমি বাংলা একাডেমিতে কাজ করি বলি না, এটা কিন্তু পার্লামেন্টই বাংলা একাডেমিকে অধিকারটা দিয়েছে, স্পষ্ট বলা আছে যে বানান নিয়ে কোনো সংশয় উপস্থিত হলে বাংলা একাডেমির মতামত গ্রহণ করবে, বাংলা একাডেমি সমাধান দেবে। এইটা ব্যতিক্রম রয়ে গেছে বাংলা একাডেমি নিজের বানানের ক্ষেত্রে। দীর্ঘিকারটা কমাইয়া রস্বীকার আনা হয়েছে। দীর্ঘিকার কেন কমানো হয়েছিল? ওই যে বললাম যে রস্বী দীর্ঘিটা সমস্যা হয়, দুইটাই থাকলে দীর্ঘিকার হয়, যেমন পরীক্ষা। কিন্তু বিদেশি বানান, জার্মানি এখন রস্বীকার দিয়ে লিখি, একাডেমি ইংরেজি শব্দ রস্বীকার দিয়ে লিখি। আবার দেখেন চীন বানানটা রস্বীকার দিয়ে লিখলে কেমন যেন লাগে, হ্যাঁ, কেমন যেন লাগে। আমি ব্যক্তিগত ভাবে তখন একটা কৌশল হবো, চায়না লেখা যায় কিনা এইভাবে লিখে চলে যায়, মানে চায়নায় গিয়ে চীন লিখলে আবার চীন দেশ লিখতে হয়, সেজন্য লিখি যে চীন দেশে না লিখে আমি চায়না লিখি। মানে আমার কাছে রস্বীকার পছন্দ, বাট ইসে আসে না, হয়ে যায়, এটা মানে না। এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা লেখকের একটা নিজস্ব বানান রীতি, নিজস্ব বাক্য গঠন রীতি তৈরি হয়ে যায়। নিজস্ব বানান রীতি বলতে দু একটা শব্দে, যেমন আব্দুল মান্নান সৈয়দ হিসেবে লিখলে তালব্যস্য লিখতে, আমরা তো দন্তস্ব দিয়ে লিখি হিসেবে, তালব্য সাদা বানানে তালাবস্য লিখতে, দন্তস্ব দিয়ে লিখতে। জীবনানন্দ দাস শুরু করছে পুরাতন বানান রীতিতে ছিল হিসেবে, পুরনো তো বাংলা শব্দ না, হিসেবটা তো অন্য দেশের শব্দ, যে কারণে কেউ উচ্চারণটাকে মূল ধরে হিসেব লিখতো, কেউ হিসেব লিখতো, এই কারণে এইভাবে আসছে। হ্যাঁ, জীবনদাস সাদা তালব্য দিয়ে লিখছে, এরকম। এই জিনিসগুলোকে ভুল বলা যায় না যখন লেখক তার আইডেন্টিটি তৈরি করে ফেলে। এই যে বানান, অভিধানের শব্দ আসে কি করে, আমরা জানেন যে অভিধান যে তৈরি হয়, শব্দগুলো কিভাবে নেওয়া হয়। অভিধান, নতুন যে অভিধান করবেন, শব্দগুলো কিভাবে নেবেন? শব্দগুলো নেওয়া হয় রিটেন দলিল থেকে। সেই দলিলটা
লিটারেচার হতে পারে, পুরনো কোনো নথিপত্র হতে পারে, বিখ্যাত কারো চিঠিপত্র হতে পারে, এইখান থেকে নেওয়া। অর্থাৎ যে শব্দটি প্রয়োগে নাই, কারো না কারো প্রয়োগে নাই, সেটি কিন্তু অভিধানে আসে না। এবং প্রয়োগে দেখা গেল একই বানান তিনজন তিন রকম বানানে লিখেছে, তখন ওইটি নিয়ে হয় যে কোনটা মূলানুগ কোনটা প্রমিত হওয়া উচিত। তাহলে আঞ্চলিক ভাষার অভিধান 66-এ শহীদুল্লাহ কি করে করলেন? আঞ্চলিক ভাষা তো রিটেন ফর্মে পাওয়া কঠিন, তাও এত বেশি কঠিন হবে যে ওই এলাকার এক দুইজন লেখক হয়তো লিখছে। আবার আপনারা জানেন যে কত 10 কিলোমিটারের বাইরে গেলে ভাষা ভঙ্গি বদলে যায়, আঞ্চলিক ভাষাও চেঞ্জ হয়ে যায়। নোয়াখালীর একেবারে দক্ষিণ প্রান্তে সমুদ্র উপকূলের যার ভাষা, আর উত্তর দিকে কুমিল্লার কাছাকাছি গ্রামটার যার ভাষা, ওখানে কিন্তু অনেক পার্থক্য পাবে। শব্দ শুধু না, বাচন ভঙ্গিতেও পার্থক্য পাবে। শহীদুল্লাহ কি করলেন? উনি অজস্র পোস্ট কার্ড লিখলেন। তখন তো এমন মতো ইমেলের যুগ না, আর ফেসবুকে এটা দিলাম যে আমি এই শব্দটির অর্থ জানতে চাই, 20 জন জবাব দিল, এর ভিতরে তো 18 জনই ভুল দিল, তাও সবাই জবাব দিয়ে পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করে। হ্যাঁ, তো উনি ওই প্রত্যেকটা জায়গায় যে আপনার গ্রামের অঞ্চলের 3টি শব্দ আমাকে অর্থ সহ পাঠান, এভাবে প্রত্যেকটা গ্রামে গ্রামে উনি চিঠি লিখতেন, চেয়ারম্যানদেরকে, মেম্বারদেরকে, ওই এলাকায় সরকারি কর্মকর্তাদের। ওই চিঠিগুলো আসতো যখন ওই এলাকায়, সেখান থেকে উনি কয়েন করছেন শব্দগুলো। কাজটা অসমাপ্ত ছিল, কিন্তু ওই যেটুক কাজ করে গেছে, এই কাজ করার মতো যোগ্য লোক এখন আমাদের এই সমাজে নাই। সেদিন যখন সাংবাদিকরা আমাদের নতুন ডিজিটে জিজ্ঞেস করলো যে আপনারা এটাকে রিভার্স এডিশন কিংবা বর্ধিত মানে আরেক খণ্ড কেন করেন না, উনি বলেন যে আমি তো ওই মাপের একজন লোকও বিশ্রাইয়া পাইনি, মানে আঞ্চলিক ভাষায় বলেন, ওইটা তো আমরা পাচ্ছি না। এইটা নিয়ে প্রচুর টোল হইল। যদি বলছে যোগ্য লোক নাই, মানে পুরো বাংলাদেশকে অপমান করবে। যারা আমার নাম 5টা নাম দাও ভাই, সেখান থেকে একজনকে নেই। তো যে 2-3টা নাম বলে তারা অলরেডি প্রয়াত। ওই ডক্টর মাহবুল হক চট্টগ্রামে এখন নাই, ডক্টর দানিউল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাহলে এরা পাবে, এরা তো চলে গেছে অলরেডি। মানে এখন বেঁচে আছে এমন দেখাও, আবার হ্যাঁ যোগ্যতা পাণ্ডিত্য আছে এমন লোক যে নাই তা না। তারা এই পরিশ্রম করার মতো মানসিকতা ধারণ করে কিনা। শহীদুল্লাহ তো বলা যায় টাকা ছাড়া করেছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে রিটায়ারমেন্টে গেলেন। দেখেন কি দৈন্য, আজকে আমার চেয়ে কম যোগ্যতার লোকও প্রফেসর বিশ্ববিদ্যালয়ে, আর শহীদুল্লাহর মতো লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর। শহীদ সর্দার ফজলুল করিম প্রফেসর হইতে পারে, সহযোগী অধ্যাপক হিসেবে লিডার হিসেবে গেছে, সহযোগী অধ্যাপক। আজকে শহীদুল্লাহ তো, ওনাকে তো জাতীয় অধ্যাপক বানানো হলো, শহীদুল্লাহ তো সেই, তো শহীদুল্লাহ জাতীয় অধ্যাপকেরও ঊর্ধ্বে। তো এখন ওনাদের উনজন ইউনিভার্সিটি রিটায়ারমেন্টে গেলেন, উনি ওই সমবেতনে বাংলা একাডেমিতে বসতেন, বাংলা একাডেমিতে বসে বসে কাজ করতেন এবং যে ইবাদতের মতো কাজ করতেন। যখন মিছিল যাচ্ছে 52 সালের ভাষা আন্দোলনের, শহীদুল্লাহ কাজ করতেছে একটা রুমে বিষয় পাশে, 69-এর মিছিল যাচ্ছে, তো মিছিলটা না দেখাও তো কেমন লাগে। উনি ছোটখাটো মানুষ ছিলেন, ওই রাস্তায় গিয়ে দাঁড়ায় কোনো মতে দেখে আবার চলে আসতেন। পুরো মিছিলে কেন, আমার তো ইবাদত রয়েছে, আমি তো টেবিলে কাজ রেখে আসছি। উনি এরকম মানে একাগ্রতা নিয়ে কাজ করছেন। এরকম একাগ্রতা নিয়ে কাজ পাবো? এক অধ্যাপককে দিব, সে তার 2জন সহকারী অধ্যাপক নতুন, তাদেরকে দিয়ে কোনো মতে করাবে। এটা মঞ্জু অধ্যাপক আবার মান্য করে, আমার সারওয়াস অধ্যাপক। আবু ইসাকের নাম শুনছেন আপনারা? আবু ইসাক পদ্মার পলিদ্বীপ, হ্যাঁ, তারপরে তার বিখ্যাত উপন্যাস সূর্য দিগল বাড়ি। আমার সৌভাগ্য যে আমার বাড়ির কাছাকাছি ওনার বাড়ি। তো উনি শেষ জীবনে অভিধান লিখেছিলেন, সেটি 1 খণ্ড বেরিয়েছিল, আর খণ্ডটা বের হয়নি মানে উনি তৈরি করে যেতে পারেননি, এর মধ্যে মারা গেলেন। তো পরে আমি তখন বাংলায় চাকরি করি না, আমি তখন ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরি করি। তো উনি আমাকে চিনতেন, ভালোবাসতেন। ওনার বাসায় গেলাম, ওনার ছেলে আমার বললো যে দাদা, বাবার এই কাজটা তো অসম্পূর্ণ রয়েছে, তো এটা করা যায় কিনা। তা বললো যে আপনার বাংলা একাডেমিকে প্রস্তাব দেন, ওরাই লোক ঠিক করে দেবে। সেইখানে আপনি বলতে পারেন যে তপন বাগচির সম্মতি আছে, তাকে দায়িত্ব দিলে করে দিতে পারবে। তো বাংলা একাডেমি আমাকে দেবে না, আমি তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নই, তো তখন ডক্টরেটও হয় নাই, তো আমাকে তো দিবে না, তো দেয়নি। এখন ভালো একজন ভাষাবিদকে দেওয়া হলো। ইন দ্য মিটেম আমি বাংলা একাডেমিতে জয়েন করছি এবং ওই ফাইল আমার টেবিলে, আমি অভিধান বিভাগটা আমি দেখতাম আমার টেবিলে। তো ওইটা কার কাছে পাঠাবো? তাহলে আনিসুজ্জামানের কাছে পাঠাবো রিভিউর জন্য। তো আনিসুজ্জামানের কাছে উনি আমাকে ডাকলেন, দেখে বললেন যে তুমি কি দেখে আমার কাছে পাঠিয়েছো? আমি স্যার দেখে পাঠিয়েছি, তোমার মতামত কি? আমি স্যার কাজটা তো উনি করেনি নেই, এবং
তিনজন মিলে কাজটা করো। তিনজন তুমি কি করে জানলা? স্যার কালির ভঙ্গি, দাগের ভঙ্গি দেখে বুঝছি ওরা তিনজন সহকর্মীকে দিয়ে করিয়েছে, কয় লিখে দাও আপ্তুদ আমার ক্ষয় নেই। এর চেয়ে না করা ভালো, অথবা উনি যে ঘাটতিগুলো রয়ে গেছে, ওনার ঘাটতিগুলো কি ছিল, যেমন শব্দ উনি লিখেছেন যে শব্দটা ব্যঞ্জন, ব্যঞ্জনের অর্থ কি, তার ব্যুৎপত্তি কি, তার প্রয়োগ বাক্য কি, বিকল্প শব্দ কি, এগুলো তো ডিকশনারিতে থাকে। ওইখানে কোথাও হয়তো বিকল্প শব্দ পর্যন্ত লিখে উনি থেমে গেছেন, প্রয়োগ বাক্য খুঁজছেন, ওইটা কোথাও তো প্রয়োগ বাক্য লিখছেন, ব্যুৎপত্তিটা লেখেনি কোন শব্দ থেকে আসছে। এরকম প্রত্যেকটা এন্ট্রিতে কিছু কিছু ঘাটতি আছে। আর সেইটা পূরণ করার জন্য একজন ভাষাতত্ত্বের অধ্যাপককে দেওয়া হলো, তিনি তার তিনজন ছাত্রকে দিয়ে বা তিনজন সহকর্মীকে দিয়ে করিয়েছেন। সেটা উনি নিজে করলে আমি নিশ্চিত এটি ভালো কাজ হতো। আমি যখন ওনাকে ডেকে, আমাদের সমবয়সী ডেকে আমি বললাম যে আচ্ছা রয়্যালিটি কিন্তু কম ছিল না, আপনি একটু কয় ও এত টাকা পাওয়া যেত, আচ্ছা আমার টাকা পাঠা, আমি দেখে দিচ্ছি। তারপর ও চিন্তা করছে টাকা পাবো না রে, ছাত্রদের দিয়ে ফাঁকি করে দিই। এই নিবেদন দিয়ে এই ধরনের কাজ হয় না। অভিধান করতে হলে তার শব্দ জানতে হয়, বানান জানতে হয়, প্রকৃতি জানতে হয়, সমাজ জানতে হয়, আঞ্চলিকতা জানতে হয়, বেদ পুরাণ কোরআন জানতে হয়, এই শব্দগুলো ওরকম জায়গা থেকে আসছে, তার মিথিক্যাল অর্থ আছে কিনা সেরকম জানা লোক দু একজন যদিও আছে, তারা এই পরিশ্রম স্বীকার করে এই কাজটি করতে রাজি হবে না। আমার দেশটা এই জায়গায় নামছে, দোষ দিয়ে লাভ নেই, সোসাইটি কোনো ব্যক্তির দোষ দিয়ে লাভ নেই, পুরো সোসাইটি ওই লোকগুলো তৈরি হয়নি। ওর চিন্তা রয়েছে যে এর চেয়ে আমি যদি প্রজেক্টে কাজ করি। আমি আমার এক শিক্ষককে বললাম, স্যার আপনি এত ভালো জানেন, ক্লাসে একটা বই লেখেন না, পাঠ্য বই পরে কাজে লাগবে, একটা পাঠ্য বই লিখলে কয় টাকা পাওয়া যায়? 40,000 50,000। তো আমি একটা এনজিও রিপোর্ট খালি সই করবো যে ওকে আছে, আমার 3 লাখ টাকা দেবে, আমি খালি একটু সই করবো আর তোমার বই লিখবো বসে। তো এই যে জায়গাটা, মানে আমি এনজিও বলে বলতেছি না, অর্থাৎ সহজ আয়ের কিছু তরিকা তৈরি হওয়া যায়। এই যে এটাই করা, শহীদুল্লাহ কবে করে গেছে, আজকে নোয়াখালীর এই জায়গায় শহীদুল্লাহর নাম আমরা প্রতিটা লোক শ্রদ্ধার সাথে উচ্চারণ করতেছি। শহীদুল্লাহর অর্জন কিন্তু ওদের চেয়ে অনেক বেশি, কোটি কোটি টাকার চেয়ে বেশি। সেই জিনিসটা শহীদুল্লাহ বুঝলেন, কিন্তু আমাদের এখনকার অধ্যাপকরা এই জায়গাটা বোঝেন। অধ্যাপক বলবো না, মানে এই জায়গায় যারা বোদ্ধা তারা এই জায়গাটায় যেতে চান না, যে কারণে আমাদের বানান ভুল থেকে যায়। আমি যদি আলোচনা কমিয়ে আনার